আমরা গতকাল দেখলাম সংসদে একটা নজিরবিহীন ঘটনা, ধোঁয়াকাণ্ডে সংসদে আগুন জ্বললো এবং সাসপেনশনের মিছিল দেখতে পাওয়া গেল, যা কখনো সত্যি সংসদের আগে আমরা দেখিনি। অন্তত সোমবার সেটাই হয়েছে। এক লপ্তে সাসপেন্ড করা হয়েছে লোকসভার 33 জন সাংসদকে, সাসপেন্ড হয়েছেন 45 জন রাজ্যসভার সাংসদও, এবং একদিনে 78 জন সাংসদ সাসপেনশন, নজিরবিহীন। কথা বলবো, আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমার সহকর্মী জ্যোতির্ময় কর্মকার। জ্যোতির্ময়, যে ঘটনাটা আমরা দেখলাম সত্যি এক কথায় নজিরবিহীন। একসঙ্গে যদি আমরা কাউন্ট করি 92 জন সাংসদ সাসপেন্ড, এরপরে অধিবেশন তো কার্যত বিরোধী শূন্যই বলা যেতে পারে। সেই বিরোধী শূন্য হবে কিনা সেই বিষয়টাই কিন্তু আজকে ঠিক হবে। আজ সকাল 10টায় রাজ্যসভা নেতা মল্লিকার্জুন ডাকা হয়েছে, সংসদ দলের নেতারা উপস্থিত থাকবে। এই হবে তা হচ্ছে আগামী কয়েকদিন সংসদের যে রয়েছে কয়েকদিন নেতাদের পদক্ষেপ হিসেবে না জ্যোতির্ময়, কোনো কারণে হয়তো অসুবিধা হচ্ছে, তোমার কথা আমরা স্পষ্ট শুনতে পাচ্ছি না। যেটা নিয়ে আমরা আলোচনা করছিলাম তা হলো 92 জন সাংসদ তারা সাসপেন্ড হয়েছেন, যার মধ্যে রয়েছেন অধীর চৌধুরী, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, সৌগত রায়, কাকলি ঘোষ দস্তিদাররা। ধোঁয়াকাণ্ডে আমরা দেখেছি সংসদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন এবং অমিত শাহের বিবৃতি দাবি করেন বিরোধীরা। গত কয়েকদিন ধরেই তারা সরব হয়েছেন। সোমবার গতকাল আমরা দেখলাম অধিবেশন যখন চালু হলো তখন এই দাবি নিয়েই বিরোধীরা দফায় দফায় বিক্ষোভ করেন এবং লোকসভা কার্যত অশান্ত হয়ে ওঠে। বিক্ষোভকারী বিরোধী সাংসদের বিরুদ্ধে সাসপেনশনের পর প্রস্তাব আনেন সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশী। ধ্বনি ভোটে সে প্রস্তাব পাশ হয় এবং সাসপেন্ড হয়ে যান 33 জন সাংসদ, এর মধ্যে রয়েছেন বাংলারই 10 জন। সব মিলিয়ে সাসপেন্ড হয়েছেন মোট 92 জন সাংসদ। যোগাযোগ করতে পেরেছি আমরা জ্যোতির্ময়ের সঙ্গে, আবারও একবার একটু জ্যোতির্ময়ের কাছে যাবো। জ্যোতির্ময়, এর আগে তোমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছিলাম, প্লিজ যেটা বলছিলে কন্টিনিউ করো। দেখো, আজ সকাল 10টার সময় বৈঠক ডাকা হয়েছে। বিরোধী দলনেতা মল্লিকার্জুন খার্গে এই বৈঠক করবেন। এই বৈঠক থেকে সিদ্ধান্ত গৃহীত হবে শীতকালীন অধিবেশনের বাকি দিনগুলোতে কি পদক্ষেপ করা হবে। একটি প্রস্তাব এসছে যে এই শীতকালীন অধিবেশন ইন্ডিয়া ব্লকের সমস্ত রাজনৈতিক দল তারা সম্পূর্ণভাবে বয়কট করবেন। ফলত এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে যে এই বয়কটের পথে হাঁটা হবে কি হবে না। আপাতভাবে যে পরিকল্পনা তা হচ্ছে সকালের বৈঠকের পরে গান্ধী মূর্তির পাদদেশে অবস্থান বিক্ষোভ শুরু হবে এবং তারপরে বিজয় চকে একটি সাংবাদিক বৈঠক করে আজ সকাল 10টার বৈঠকের সিদ্ধান্ত জানাবে বিরোধী দলের নেতারা। একটা বিষয় এক্ষেত্রে সম্পূর্ণভাবে স্পষ্ট, বিজেপির তরফ থেকে বলা হচ্ছে যে রাজীব গান্ধীর সময়ে তো এ ধরনের একটি ঘটনা ঘটেছিল যেখানে একদিনে 60-এর বেশি সাংসদকে লোকসভা রাজ্যসভা মিলিয়ে সেই সময় সাসপেন্ড করা হয়েছিল। কিন্তু বিরোধীদের অভিযোগ যে এটা একটা ধারাবাহিক প্রক্রিয়া হতে হয়ে চলেছে। এই জমানায় দেখা যাচ্ছে যে প্রত্যেকটা অধিবেশন চলাকালীন সংসদে লাগাতার এই সাসপেনশনকে একটা হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে। লোকসভার অভ্যন্তরে বিরোধীদের যথেষ্ট সংখ্যাগরিষ্ঠতা আছে, সেক্ষেত্রে যে কোনো বিল পাশ করানোর সময়তে যদি বিরোধিতাও হয়। ঠিকই তুমি যেমনটা বলছিলে, নজর থাকবে আজকে সকাল 10টার সেই বৈঠকে। জ্যোতির্ময়, আপাতত অনেক ধন্যবাদ। কথা বললাম আমার সহকর্মী জ্যোতির্ময়ের সঙ্গে। জ্যোতির্ময় যে কথাটা বললো, মল্লিকার্জুন খার্গের ঘরে আজকে বিরোধী সংসদীয় দলের নেতারা তারা বৈঠকে বসবেন এবং বেনজির সংখ্যায় সাংসদদের সাসপেনশনের ঘটনাতে পরবর্তী পদক্ষেপ কী হবে, অর্থাৎ অধিবেশনের বাকি দিনগুলো কী হবে, সেটা নিয়ে এরা এই বিরোধীরা চূড়ান্ত একটা সিদ্ধান্ত নেবেন। বিরোধী সাংসদের একাংশের প্রস্তাব যে তারা যদি একজোট হয়ে অধিবেশনের বাকি দিনগুলো অধিবেশন বয়কট করেন। বৈঠকের পরে গান্ধী মূর্তিতে যাবেন এবং পাশাপাশি এরপরে বিজয় চকে সাংবাদিক বৈঠকও করবেন সংসদীয় দলের নেতারা, যেমন আপডেটটা আমরা জ্যোতির্ময়ের কাছ থেকে পেলাম। আর এরপরে আমরা চোখ রাখবো আমাদের আজকের সকাল 8টার তৃতীয় ব্রেকিংয়ে। সকাল 8টার তৃতীয় ব্রেকিং কি? রাজ্যপাল সংঘাত আবারও নতুন করে মাথাচাড়া দিয়েছে। রাজ্যপালের মামলা লড়ার জন্য কার নির্দেশে কত টাকা গিয়েছে? রাজ্যের প্রত্যেক বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কাছে 5 দিনের মধ্যে জবাব তলব করেছে শিক্ষা দপ্তর। রাজ্যপালকে মামলা লড়ার জন্য টাকা দেওয়ার ক্ষেত্রে কি ফিনান্স কমিটির অনুমোদন ছিল? আচার্যের জন্য টাকা দেওয়া কি আদৌ আইনে রয়েছে? রেজিস্ট্রারদের থেকে এবারে উত্তর তলব শিক্ষা দপ্তরের। আরও একবার আপনাদের জানিয়ে রাখি, রাজ্যপাল সংঘাত আবার নতুন মাত্রা পেল, কারণ রাজ্যপালের মামলা লড়ার নির্দেশে কার নির্দেশে কত টাকা গিয়েছে এবারে এই বিষয়টা জানতে চাইল রাজ্যের প্রত্যেক বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কাছে 5 দিনের মধ্যে শিক্ষা দপ্তর জবাব তলব করেছে।
রাজ্যপালকে মামলা লড়ার জন্য টাকা দেওয়ার ক্ষেত্রে কি আদৌ ফিনান্স কমিটির অনুমোদন ছিল? আচার্যের জন্য টাকা দেওয়া আইনে কি আদৌ রয়েছে? রেজিস্ট্রারদের কাছ থেকে 5 দিনের মধ্যে উত্তর তলব করেছে শিক্ষা দপ্তর। কথা বলবো, সুমন রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। সুমন, সুপ্রভাত। রাজ্যপাল সংঘাত থামার তো নামই নেই সুমন, উল্টে আরো নতুন নতুন মাত্রা পাচ্ছে। এই যে নতুন করে এবারে টাকা দেওয়া নিয়ে যে প্রশ্নগুলো শিক্ষা দপ্তর জানতে চেয়েছে, যার জবাব 5 দিনের মধ্যে তলব করা হয়েছে, কোন জায়গায় দাঁড়ালো বিষয়টা? দেখো, বিশ্ববিদ্যালয়ের টাকা ছাত্রছাত্রীদের উন্নয়নের কাজে ব্যবহার হওয়ার জন্য টাকা। সেখান থেকে রাজ্যপাল অর্থাৎ আচার্য তিনি নির্দেশ দিয়েছেন প্রত্যেক বিশ্ববিদ্যালয়কে 60,000 করে টাকা কলকাতা বিশ্ববিদ্যালয়কে পাঠাতে। এখানে কিন্তু সুযোগ পেয়ে গিয়েছে শিক্ষা দপ্তর। তাদের প্রশ্ন যে ছাত্রছাত্রীদের উন্নয়নের টাকা কেন আচার্য তিনি সুপ্রিম কোর্টে যে লড়াই করছেন তার লয়ারকে দিয়ে ব্যবহার করা হবে। এবং এই নিয়ে কিন্তু এর আগেই শিক্ষামন্ত্রী মন্তব্য করেছিলেন রাজ্যপাল মাছের তেলে মাছ ভাজছেন। এখন কিন্তু শিক্ষা দপ্তরের তরফ থেকে প্রত্যেক রেজিস্ট্রারকে কড়া চিঠি লেখা হলো, বিবৃতি দাবি করা হলো, জবাব তলব করা হলো যে কার নির্দেশে কোনো ফিনান্স কমিটির অ্যাপ্রুভাল ছিল কিনা, কত টাকা কোন আইনে কলকাতা বিশ্ববিদ্যালয় অ্যাকাউন্টে গেছে, কোন লয়ারের জন্য গেছে, আপনাদের লয়ারের জন্য নাকি আচার্যের লয়ারের জন্য, আচার্যের লয়ারের জন্য গেলে তার কি নির্দিষ্ট কোনো আইনে প্রভিশন রয়েছে, ইত্যাদি প্রভৃতি প্রশ্ন কিন্তু করা হয়েছে। এবং 5 দিনের মধ্যে জবাব তলব করা হয়েছে, 5 দিনের মধ্যে রেজিস্ট্রারদের জবাব দিতে হবে। এই সংঘাত যে রাজ্যপালের সাথে রাজ্যের, তাতে কিন্তু বারবার করে বিশ্ববিদ্যালয়গুলো সবচেয়ে বেশি সাফার করে। রেজিস্ট্রাররা এখন পড়েছেন উভয় সংকটে। তারা ভাইস চ্যান্সেলরের কথা মেনে টাকা পাঠিয়ে দিয়েছেন, এখন শিক্ষা দপ্তরকে কি জবাব দেবেন? আর এদিকে এই প্রসঙ্গে কিন্তু শিক্ষামন্ত্রী একটি অভিনব টুইট করেছেন। তিনি বলেছেন যে জমিদারি খাজনা নেওয়া চলবে না, অর্থাৎ কোথাও রাজ্যপালের প্রতি কটাক্ষ চলছেই। মানে এই জমিদারি এই শব্দটা কিন্তু এর আগেও আমরা ব্যবহার হতে দেখেছি। সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন ধর্নায় বসছিলেন, মনে করে দেখো, সে সময় এই কথাটা এসেছিল, এখন আবার মানে জমিদারি বিষয়টা চলছে, আর পাশাপাশি সংঘাত নতুন মাত্রা পাচ্ছে। ধন্যবাদ সুমন, আপাতত অনেক ধন্যবাদ। আসি পরে খবরে। সংসদে স্মোক কাণ্ডে তপ্ত হয়েছে দেশের রাজনীতি, এ খবরেও আমরা চোখ রাখবো। বাংলা জোটের বিরোধী শিবির যখন তৃণমূলের বিরুদ্ধে সুর চড়াচ্ছে আমরা দেখছি, তখনই মুম্বাইয়ে জঙ্গি কার্যকলাপে আবারও বাংলা জোটের অভিযোগটা সামনে আসছে। জঙ্গি কার্যকলাপের সঙ্গে যোগ এবং দেশের নিরাপত্তা সংক্রান্ত গোপন তথ্য বিদেশে পাচারের অভিযোগ উঠছে এবারে। মুম্বাই পুলিশের এটিএস এর হাতে গ্রেফতার হয়েছেন বাংলারই ছেলে। উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ থেকে মুক্তা মাহাতোকে গ্রেফতার করা হয়েছে। এই মুক্তা মাহাতোর ব্যাকগ্রাউন্ড সম্পর্কে আর কি জানা যাচ্ছে, আর কি তথ্য পাওয়া যাচ্ছে, এবং এই যে নৌসেনা এবং দেশের অভ্যন্তরীণ তথ্য পাচারের অভিযোগটা উঠছে, যে কারণে তাকে গ্রেফতার করা হলো, এর আরও ব্যাকগ্রাউন্ড কি একটু জানার চেষ্টা করবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন রূপক। এই মুক্তা মাহাতো এর সম্পর্কে আর কি তথ্য পাওয়া যাচ্ছে, ব্যাকগ্রাউন্ড সম্পর্কে কি জানা যাচ্ছে? দেখো কোয়েল, যেমনটা আমি তোমাকে প্রথমেই বলবো যে আমরা এই মুহূর্তে রয়েছি কালিয়াগঞ্জ শহর এবং গ্রামের একদম সীমান্তবর্তী এলাকায়। ঠিক আমার পেছনে এখানেই কিন্তু যে এলাকাটা রয়েছে সেটা কিন্তু ভান্ডার গ্রাম পঞ্চায়েত, অর্থাৎ মুক্তা মাহাতোর বাড়ির এলাকা, এবং আমরা রয়েছি কালিয়াগঞ্জ পৌরসভা এলাকায়। আর এই এলাকাতে কিন্তু যারা বাসিন্দারা রয়েছেন তারা কিন্তু নিতান্ত বলতে গেলে নিম্ন মধ্যবিত্ত পরিবারের বেশ কিছু মানুষ রয়েছেন। এলাকার বাসিন্দারাই কিন্তু হতবাক। তারা কিন্তু প্রশ্ন তুলছেন যে একেবারে নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্ত ফ্যামিলির ছেলেমেয়েরা তারা কিন্তু এই ধরনের অনলাইনের গেমে ঢুকে যাচ্ছেন, যেমনটা কিন্তু মুক্তা মাহাতোর বিরুদ্ধে অভিযোগ উঠেছে। তিনি অনলাইন গেম খেলে কিন্তু টাকা পয়সা লেনদেন করেছিলেন। সবটা মিলিয়ে এলাকার বাসিন্দাদের মধ্যে কিন্তু যথেষ্ট ধোঁয়াশা রয়েছে যে কিভাবে একটা নিতান্ত সাধারণ ছেলে সে এইভাবে জঙ্গি যোগের কার্যকলাপের সঙ্গে জড়িয়ে পড়ল। শুধু তাই নয়, যেমনটা তদন্তকারীদের সূত্রে জানা যাচ্ছে, গোয়েন্দাদের সূত্র মারফত জানা যাচ্ছে যে এর আগে যাকে গ্রেপ্তার করা হয়েছিল এবং এই মুক্তা মাহাতো, দুজনকে কিন্তু মুখোমুখি বসিয়ে জেরা করা হবে এবং কি তথ্য কিভাবে পাচার করা হয়েছিল, এই যে ব্যাংক অ্যাকাউন্টগুলোর যে কথা বলা হচ্ছে, টাকা লেনদেনের কথা বলা হচ্ছে, ঠিক কত টাকার পরিমাণটা কি বেশ কয়েক অঙ্ক ছাড়িয়ে যাবে, এমনটা কিন্তু তথ্য উঠে আসছে গোয়েন্দাদের হাতে, এবং গোয়েন্দারা কিন্তু যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখছেন। কারণ ভারতবর্ষে এটিএস গ্রেফতার করার পরে এই বিষয়টা যে গুরুত্ব দিয়ে দেখা হবে, কারণ দেশের অভ্যন্তরীণ নিরাপত্তার বিষয়টা সামনে চলে আসছে, নজর থাকবে আমাদেরও। ধন্যবাদ রূপক। আসি পরে খবরে। পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে দুই পরিবারের গন্ডগোল এবং তাতে বোমাবাজি হয়েছে, অভিযোগ উঠছে দক্ষিণ 24 পরগনার মন্দির বাজারে। শাহজাহান মোল্লা পরিবারের অভিযোগ যে পঞ্চায়েত নির্বাচনে তারা এবং এলাকার কয়েকটি পরিবার বিজেপি সমর্থিত নির্দল প্রার্থীকে ভোট দেয়, তৃণমূলের টার্গেট হয়ে গিয়েছে। ভাবুন পারিবারিক বিবাদ, সেটাতে কিভাবে রাজনৈতিক রং লাগে।
শুভেন্দু আমাদের সঙ্গে রয়েছেন। শুভেন্দু, এলাকাবাসীর এক্স্যাক্টলি কি অভিযোগ? এটা তো দুই পরিবারের গন্ডগোল, তার মধ্যে রাজনৈতিক রং লাগার বিষয়টি এসে এলাকাবাসী কিভাবে দেখছেন? দেখো, তোমাকে বলে রাখবো যে এলাকাবাসীদের যে দাবি যে গত পঞ্চায়েত নির্বাচনের পর থেকে কিন্তু এই এলাকা উত্তেজনা ছড়িয়ে পড়েছিল, কারণ এই এলাকার যে নির্দল প্রার্থী সে নির্দল প্রার্থী ছিলেন বিজেপি সমর্থিত, ফলে এলাকার বাসিন্দাদের অধিকাংশই এই নির্দল প্রার্থীকে জয়ী করেছিলেন। এবং এটা হচ্ছে মন্দিরবাজার বিধানসভার কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েত। এই কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েত সম্প্রতি বিজেপি দখল নেয়, আর এই বিজেপি দখল নেওয়ার পর থেকেই তৃণমূল কিন্তু একেবারেই টার্গেট শুরু করে এলাকার বাসিন্দাদেরকে। গতকাল এরকম একটা রাজনৈতিক সংঘর্ষ হবে কেন? দেখো, একেবারেই সেই প্রশ্নটাই তুলেছেন এলাকার বাসিন্দারা। মাছ ধরাকে কেন্দ্র করেই কিন্তু এই গণ্ডগোল, কারণ দুটো পরিবারের, একটা পরিবার তৃণমূল সমর্থিত এবং অন্য পরিবারটি হচ্ছে নির্দল সমর্থিত, বিজেপি সমর্থিত। ফলে তৃণমূলের দুষ্কৃতীরা কিন্তু এই পরিবারের উপর আক্রমণ করে। সেই সময় প্রতিবেশীরা বাধা দিতে এলে তাদের বাড়িতেও বোমা ছোড়া হয়, মুহুর্মুহুর বোমা ছোড়া হয় এবং বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়, ধানের গাদে আগুন লাগিয়ে দেওয়া হয়। একদমই খুবই দুর্ভাগ্যজনক আর কি, মানে পরিস্থিতি এরকম জায়গায় যেতে পারে একটা সামান্য মাছ ধরাকে কেন্দ্র করে। একটা সময় কল্পনার অতীত ছিল ঠিকই, কিন্তু আজকে ঘোরতর বাস্তব। অত্যন্ত দুর্ভাগ্যজনক। অনেক ধন্যবাদ তোমাদের সকলকে।